তাহলে আমরা দেখলাম যে একটা আদর্শ সার্কিটে 5টা উপাদান থাকে না, কিন্তু এমনিতে যদি সার্কিট হইতে পারে, রাইট? তাহলে এখন আমরা দেখব যে একটা সার্কিটের উপাদান কি কি। হ্যাঁ, সার্কিট 11। সার্কিটের উপাদানগুলো সাধারণত দুই ধরনের। কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে? তাহলে প্যাসিভ উপাদান কি? প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট কি করবে? যে সকল উপাদান সার্কিট হতে কি করবে? এনার্জি শোষণ অথবা স্টোর করে। তারপরে হয় খায় ফেলবে, আর নাহলে সে কি করবে? স্টোর করবে, মানে জমা করবে। হ্যাঁ, হয় সে খায় ফেলবে, নাহলে সে পকেটে ভরে রাখবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ গুলো কি কি? এক নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স আর। তাহলে আর দেখতে কেমন হয়? এরকম না? আর ঠিক আছে? এর বাধা কত? এর বাধা আর ওহম, যা মান থাকে তত ওহম। ঠিক আছে? তাহলে প্যাসিভ উপাদানের মধ্যে একটা হচ্ছে আর, মানে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের বাধা কত? আর ওহম। আর সমান সমান আমরা কি জানি? রো এল ডিভাইডেড বাই এ। এই একটা পরিবাহী, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে এ। রো হচ্ছে তার ধর্ম। কপার হলে এক ধরনের হবে, অ্যালুমিনিয়াম হলে আরেক ধরনের হবে। সেই ম্যাটেরিয়ালের গুণাগুণের উপর ভিত্তি করে কি হবে? রো। রো মানে কি? ঘনত্ব না। ঠিক আছে? আর এল হচ্ছে কি? তাহলে যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, তাহলে কোনো একটা পদার্থের ধর্ম চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার চেঞ্জ হলে রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চাপ যদি পরিবর্তন হয়, তাহলে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এক নম্বর উপাদান হচ্ছে আর, দুই নম্বর উপাদান হচ্ছে এল, মানে ইন্ডাকট্যান্স। তাহলে ইন্ডাকট্যান্স দেখতে কেমন হয়? এরকম কয়েলের কাজ না? এল এর একক কি? হেনরি। এটার বাধা কত? এর বাধা হচ্ছে এক্সএল। জানি তো এক্সএল সমান সমান কি? এক্সএল সমান সমান 2 পাই এফ এল, এত ওহম, তাই না? আর একটা উপাদান সেটা হচ্ছে সি। সি দেখতে কেমন? ক্যাপাসিট্যান্স। সি এর একক কি? ফ্যারাড। এর বাধা কত? এক্সি না? এক্সি সমান সমান কি? 1/2 পাই এফসি ওহম, তাই না? আমরা আলোচনা করতেছি কি সার্কিট নিয়ে? ডিসি সার্কিট না? তাহলে ইন ডিসি সার্কিট, ইন ডিসি এফ ইকুয়াল কত ভাই? 0 হার্টজ না? তাহলে ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি কত? 0। তাহলে ডিসি সার্কিটে যদি ফ্রিকোয়েন্সি 0 হয়, তাহলে আমাকে বলো রেজিস্ট্যান্সের মধ্যে কি কোনো ফ্রিকোয়েন্সির প্রভাব আছে? না। ইন্ডাকট্যান্সের বাধার মধ্যে ফ্রিকোয়েন্সির প্রভাব আছে না? আছে। এই যে এর মান যদি কত হয়? 0 যদি হয়, তার মানে এটা কত দেখাবে? 0। এটা যদি 0 হয় তাহলে 0 ওহম না? এটা যদি 0 হয় তাহলে কি হবে? 1/0 মানে কি? ইনফিনিটি। 1/0 মানে অসীম। ঠিক আছে? তাহলে আমাকে বলো, আমরা জানি যে ইলেকট্রন প্রবাহিত হয়, তাই না? এইখানে 3-4টা ইলেকট্রন আছে। এরে ফোর্স করছি, রাস্তা যদি থাকে তাহলে সে কি হবে? অনায়াসে প্রবাহিত হবে। তার মানে ইলেকট্রন প্রবাহিত হবে মানে কি? কারেন্ট থাকবে। যদি ইলেকট্রন চাইতে না পারে, তাহলে কারেন্ট থাকবে না। তাহলে আমাকে বলো এখানে কোনো বাধা দিবে? তার মানে একদম মনে করো যে এক্সপ্রেসওয়ে, গাড়ি কোনো লো স্পিডে চলতে পারবে না, হাই স্পিডে যাবে নাকি? কোনো বাধা আছে? বাধা নেই। তো অল্প একটু যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ইলেকট্রন কি করবে? ফাস্ট চলে যাবে, তাই না? তাহলে আমার কারেন্ট যাবে। কারেন্ট যাবে মানে এটা তাহলে কি হয়ে যাবে? ইন্ডাক্টর এল তাহলে কি হয়? এল শর্ট হয়ে যায়। শর্ট হয়। শর্ট হয়ে মানে গেলে কেমন?
একটা ইন্ডাক্টর থাকলে সেটা এরকম কি হয়ে যাবে শর্ট হবে এই রকমটাকে বলতেছি আমরা শর্ট আর এর বাধা কত বলো তো দেখি অসীম তাহলে এখানে চারটা ইলেকট্রন দিছি কিন্তু এখানে একটা বাধা দিয়ে দিছি বাধা অসীম না তাহলে ওইখানে যতই আমি ফোর্স করি না কেন ও কি যাইতে পারবে না যদি যাইতে না পারে কারেন্ট থাকবে কারেন্ট শূন্য না কারেন্ট শূন্য মানে সেখানে কি সেটাকে বলা হয় ওপেন তাহলে এইখানে সিটা তাহলে কি হবে ওপেন হয় তাহলে ওপেন হলে তাহলে কেমন হবে ঠিক আছে তাহলে ডিসি তে ইন্ডাক্টর কি হয় শর্ট হয় আর ক্যাপাসিটর কি হয় ওপেন ক্লিয়ার কেন হয় বোঝা গেছে হ্যাঁ ফ্রিকোয়েন্সির কারণে ঠিক আছে হ্যাঁ তাহলে ডিসি তে ইন্ডাক্টর হবে শর্ট আর ক্যাপাসিটর হবে ওপেন আসলে বুঝতে পারছি আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স কন্ডাক্ট্যান্স হচ্ছে C C ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই R তার মানে রেজিস্ট্যান্সটা বাধা রেজিস্ট্যান্সটাকে কি করে প্রকাশ করা হয় উল্টা ভাবে প্রকাশ করা হয় যদি করা হয় তখন সেটাকে বলা হয় কি কন্ডাক্ট্যান্স এর একক কি এর একক হচ্ছে ওর একক ছিল ওহম তাহলে এর একক হচ্ছে ওহম এটারে আরেকটা একক আছে সেটা হচ্ছে সিমেন্স এস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে কোথাও যদি সিমেন্স থাকে তাহলে সেটাকে ওহম বানাইতে গেলে কি করতে হবে উল্টাই দিতে হবে 1 দ্বারা ভাগ করে দিতে হবে না তাহলে দেখো আমার আছে সিমেন্স জি এর একক হচ্ছে সিমেন্স আর এর একক কি ওহম তাহলে সিমেন্স আর ওহম কি উল্টা আনুপাতিক না তাহলে আমরা সব সময় সিমেন্স থাকলে সেটাকে কি বানাবো ওহম বানাবো কি করে ওহম বানাবো উল্টাই দেব সাপোজ আছে 5 সিমেন্স তাই না তাহলে আমরা এটা কি বানাই দেব 1 ডিভাইডেড বাই 5 ওহম ঠিক আছে আমরা সব সময় ওহম দিয়ে হিসাব শিখব হ্যাঁ একই ডাইমেনশনে সব শিখব ওকে তাহলে প্যাসিভ ফিলামেন্ট বোঝা গেছে তো নাকি প্যাসিভ ফিলামেন্টের মধ্যে সংজ্ঞা কি ছিল যে সে এনার্জি শোষণ করবে অথবা কি করবে স্টোর করবে এই যে রেজিস্টর আছে এ কি করে এ হচ্ছে শোষণ করে এ হচ্ছে শোষণ করে মানে অ্যাবজর্ব করে হ্যাঁ অ্যাবজর্ব করে মানে সে শোষণ করে ফেলে পরে যত কিছু দিব সব কিছু কি করে ফেলবে খায় ফেলবে ঠিক আছে আর এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এরা দুজন কি করবে এরা স্টোর করবে জমা করবে স্টোর করে এখন আমরা জানি যে ক্যাপাসিটর কি করে ভোল্টেজ সঞ্চয় করে না ভোল্টেজ মূলত একটা কি চার্জ সঞ্চয় করে ঠিক আছে ভোল্টেজ মানে চার্জ একদিকে পজিটিভ চার্জ আর একদিকে নেগেটিভ চার্জ তাহলে ক্যাপাসিটর কি সঞ্চয় করে চার্জ সঞ্চয় করে চার্জ সঞ্চয় করে ক্যাপাসিটর ভোল্টেজ সঞ্চয় করে না এই যে ফাইনাল রেগুলেটরে ক্যাপাসিটর লাগাইছে মানে যে ওর একটা ভোল্টেজ আছে আলাদা মূলত কি সঞ্চয় করে চার্জ থেকে ভোল্টেজ আসে হ্যাঁ এই যে এক পাশে হচ্ছে দুটো প্লেট থাকে এক পাশে প্লেটে থাকে প্লাস চার্জ আর এক পাশে প্লেটে থাকে মাইনাস চার্জ তাই তো ব্যাটারি তো এটাই হয় তাই এক পাশে প্লাস এক পাশে ঠিক আছে ইন্ডাক্টর কিভাবে স্টোর করে ক্যাপাসিটর তাহলে কি করে চার্জ সঞ্চয়ের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জি কি করে স্টোর করে ঠিক আছে এখন তাহলে ইন্ডাক্টর কিভাবে স্টোর করে ইন্ডাক্টর হচ্ছে ম্যাগনেটিক শক্তি স্টোর করে একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট প্রবাহ করা হয় তখন এখানে কি হয় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ঠিক আছে হ্যাঁ চৌম্বকত্ব সৃষ্টি হয় এই যে চৌম্বকত্ব সৃষ্টি হলো এই ম্যাগনেটিক ফিল্ড এর একটা শক্তি আছে না তাহলে ইন্ডাক্টর হচ্ছে এনার্জি সঞ্চয় করে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক শক্তি সঞ্চয় করে আর ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল চার্জ শক্তি সঞ্চয় করে ক্লিয়ার হ্যাঁ বুঝতে পারছেন আর রেজিস্টর কি করে ফেলবে পাওয়ার শোষণ করে হ্যাঁ বুঝলেন আমরা বলি যে ক্যাপাসিটরের কোনো কি নাই পাওয়ার লস নাই ইন্ডাক্টরের পাওয়ার লস শূন্য বলি না এক্সারসাইজটা বলি যে ইন্ডাক্টরের পাওয়ার লস শূন্য ক্যাপাসিটরের পাওয়ার লস শূন্য যদি এখন ইন্ডাক্টরের পাওয়ার লস হয় তার মানে বুঝতে হবে সেখানে কি আছে রেজিস্টর আছে কারণ খাইতে পারে একমাত্র কে পাওয়ার লস করতে পারে একমাত্র রেজিস্টর যদি কারো যদি কোথাও যদি কোনো পাওয়ার লস হয় তার মানে বুঝতে হবে এখানে কি আছে রেজিস্টর আছে ইন্ডাক্টর কোনোদিন পাওয়ার লস করতে পারে না ক্যাপাসিটর কোনোদিন কি করতে পারে না পাওয়ার লস করতে পারে
যদি করে তার মানে তার ভিতরে ভেজাল হিসেবে কি আছে, ওই রেজিস্টরটা ভেজাল, ওই ভেজালটাই কি করে পাওয়ার লস করে বা শোষণ করে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা হলো প্যাসিভ উপাদান। ক্লিয়ার? এখন আসি আমরা অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কি কি? সোর্স। এরা কি করে? এরা সার্কিটে এনার্জি সাপ্লাই দেয়, তাই তো? এনার্জি সাথে কে কে সোর্স হিসেবে কি হতে পারে? জেনারেটর, অল্টারনেটর, তাই তো? ইলেকট্রনিক্স এর বিজেটি, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এইগুলো হচ্ছে কি উপাদান? অ্যাক্টিভ উপাদান। হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখন আমাদের হচ্ছে ডিসি সার্কিটে আমরা সোর্স গুলো নিয়ে কাজ করব। সোর্সের মধ্যে কি থাকবে? সোর্সের মধ্যে থাকবে আমাদের ব্যাটারি। ঠিক আছে? এই ব্যাটারি সোর্স হিসেবে কয় ধরনের সোর্স থাকে? একটা হচ্ছে কারেন্ট সোর্স, আরেকটা হচ্ছে ভোল্টেজ সোর্স। এই দুটো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। ঠিক আছে? সোর্স, সোর্সের মধ্যে দুই ধরনের সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স, তাই তো? কারেন্ট সোর্স, আর একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স, তাহলে কারেন্ট সোর্স চিনব কি করে আর ভোল্টেজ সোর্স চিনব কি করে? কারেন্ট সোর্স চিনব, হচ্ছে কি থাকবে? ডিরেকশন থাকবে। ডিরেকশন হিসেবে কি থাকবে? তীর চিহ্ন। হ্যাঁ, আমরা ডিরেকশন থাকবে, তীর চিহ্ন থাকবে। যেমন কি এই যে কত 5 অ্যাম্পিয়ারের একটা সোর্স, তাহলে এই যে একটা ডিরেকশন আছে, তীর চিহ্ন, এটা দ্বারা বুঝবো তাহলে এটা কি সোর্স? কারেন্ট সোর্স। আর ভোল্টেজ সোর্স চিহ্ন কি করে? এটা চিহ্ন কি করে? পোলারিটি থাকবে। কি থাকবে? পোলারিটি। পোলারিটি হিসেবে কে কে থাকে? প্লাস মাইনাস থাকবে। হ্যাঁ, তার মানে যদি পোলারিটি থাকে তাহলে বুঝবো সেটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। আর যদি কোনো ডিরেকশন থাকে তাহলে বুঝবো কারেন্ট। তাহলে ভোল্টেজ সোর্স দেখতে কেমন হবে? কি প্লাস কত ভোল্ট? 10 ভোল্ট। এটা না থেকে এরকম হতে পারে না? এই বড় মাথাটাকে সাধারণত প্লাস ধরা হয় আর ছোট মাথাটাকে মাইনাস। কত ভোল্ট? 15 ভোল্ট। এছাড়াও এরকম হতে পারে না? একটা এরকম মাথা বের করে তুলছে, কেউ বলছে এখানে হচ্ছে প্লাস 7 ভোল্ট। তার মানে এটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। পোলারিটি মাইনাস আছে? মাইনাস দেখা যাচ্ছে না কিন্তু মাইনাস আছে। এই সার্কিটের যেখানে গ্রাউন্ড আছে সেখানে মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে কারেন্ট সোর্স চিহ্ন হচ্ছে তীর চিহ্ন দেখে, আর ভোল্টেজ সোর্স চিহ্ন পোলারিটি। ক্লিয়ার? হ্যাঁ, এখন সোর্স গুলো দুই ধরনের, আরো দুই ধরনের সোর্স। সোর্স গুলো তাদের ধর্ম অনুসারে দুই ধরনের হয়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট অথবা এটাকে কন্ট্রোলেড সোর্স বলা হয়। হ্যাঁ, কি সোর্স? কন্ট্রোলেড সোর্স। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে কি? স্বাধীন না, যার মান কি ফিক্সড। হ্যাঁ, বা অন্য কারো উপর কি করে না? নির্ভর করে না। অন্য কারো উপর নির্ভর করে না। যেমন এই সোর্সগুলো 5 অ্যাম্পিয়ার। এই 5 অ্যাম্পিয়ার মানে কি? 5 অ্যাম্পিয়ার নাকি অন্য কিছু বোঝাবে? 5 অ্যাম্পিয়ার। এইটা যদি কোনো পৃথিবীর অন্য কোনো কোনায় গেছে, উগান্ডাতে গেছে, উগান্ডাতে গেলে 5 অ্যাম্পিয়ার গুলো স্বাদ বুঝবে? একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট না, তাই তো? সে বাঙালি হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, যেই হোক, 5 মানে 5ই বুঝবে নাকি?
15 ভোল্ট মানে সারা পৃথিবীতে সে কত ভোল্ট নামে পরিচিত হবে? 15 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এইরকম এগুলো হচ্ছে কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন সোর্স, তাই না? তাহলে এখন ডিপেন্ডেন্ট সোর্স তাহলে কি? যে সোর্সের মান সার্কিটের কোন শাখার ভোল্টেজ অথবা কারেন্টের উপর নির্ভরশীল। তারপরে এই সোর্সের নির্দিষ্ট কোনো মান নাই, সে কি করবে? আরেকজনের উপর ডিপেন্ড করবে। সেটা কার উপর ডিপেন্ড করতে পারে? আমাদের সার্কিটের দুটো জিনিস, এক হলো কারেন্ট, না হলে ভোল্টেজ। যদি সে অন্য কোনো শাখার ভোল্টেজের উপর ডিপেন্ড করে তাহলে ভোল্টেজ ওর উপর ডিপেন্ড করতেছে অথবা কারেন্টের উপর। ক্লিয়ার? আমি সিম্বল কি করে সাধারণ অবস্থায় যেটা থাকে সেটা তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট হইলে বুঝবো কি করে যে এ ডিপেন্ড করতেছে আরেকজনের উপর? সেটা বোঝা যাবে না। একজনকে ডাকলে ও শুনে না, অথবা আরেকজনকে ফোন দিয়ে বলা লাগে আমি যেতে পারি 5 মিনিট ছুটি নিতে পারি, তারপরে বুঝতে হবে কি ওর নিজস্ব স্বাধীনতা আছে, ফোন দিয়ে আরেকজনকে অনুমতি দিতে হয়। তার মানে বেড়ায় কি স্বাধীন না পরাধীন? পরাধীন মানে তো ডিপেন্ডেন্ট নাকি? মানে ও যদি ওভার থেকে বলে আচ্ছা ঠিক আছে যাও আমার তো অসুবিধা নেই, তাহলে যাইবে। আর যদি বলে যে না তাহলে যাবে না, তার মানে ও হচ্ছে অন্যজনের উপরে কি ডিপেন্ডেন্ট, বা তার দ্বারা কি হচ্ছে কন্ট্রোল হচ্ছে। সেই জন্য এর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট অথবা কন্ট্রোলেড সোর্স। এটা চেনার উপায় আছে। এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হচ্ছে ডায়মন্ড সিম্বল থাকবে। ডায়মন্ড সিম্বল। ডায়মন্ড সিম্বল দেখতে কেমন? ডায়মন্ড সিম্বল দেখতে এরকম একটা কাপ, হ্যাঁ, এই যে সিম্বলটা এটাকে ডায়মন্ড সিম্বল বলা হয়। তাহলে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডায়মন্ড সিম্বল এটা বিএসসি করার ক্ষেত্রে অন্তত পুরো 5000 ডায়মন্ড দিই অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পরে ডায়মন্ড খুলে দেখবে আল্লাহ এসে ডায়মন্ড কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকি বাস পরে ডায়মন্ড। হ্যাঁ, বুঝতে পারছি? তার মানে যদি এরকম কোনো সিম্বল থাকে বুঝবো যে এই কি করেছে, কি সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এখন তোমরা আমাকে পরীক্ষা দাও, বলো এই যে আছে, হ্যাঁ, এটার আমি এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, দিয়ে বললাম 3I0। তার মানে এটা কি সোর্স? কার উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর। কোন কারেন্ট? I0। তাহলে I0 কারেন্ট যা হবে সেটার উপর ডিপেন্ড করে এই সোর্সের মান, নাকি? এবং এটা কি সোর্স? ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এর উপায় কি ছিল? তাহলে প্লাস মাইনাস পোলারিটি আছে, হ্যাঁ, তাহলে ভোল্টেজ। তার মানে এটার তাহলে নাম কি হবে? কার উপর ডিপেন্ড করে? কারেন্ট। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন যদি এটা কেউ বলে কারেন্ট কন্ট্রোলেড ভোল্টেজ সোর্স, বলতে পারে না? জি, ডিপেন্ডেন্ট যে কথা, কন্ট্রোলেড। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা হয়, তার মানে I0 এর মান যদি 0 হয় তাহলে ওর ভোল্টেজের মান কত হবে? I0 যদি বলে আমি 2 তাহলে ওর মান হবে 6। I0 যদি বলে আমি 0.5 তাহলে ওই ব্যাটার মান হবে 1. তার মানে ওর নিজস্ব কোনো স্বাধীনতা নাই, ও ডিপেন্ড করতেছে কারেন্টের উপর। সেই জন্য ওর নাম হইছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? মুখস্থ করা লাগবে। একবার কিন্তু উল্টাপাল্টা করছো, এবার একটু বুঝে শুনে অ্যানসার দিবা। প্রশ্ন করার সাথে সাথে ঠাস ঠাস করে অ্যানসার দেওয়া দরকার নেই, হ্যাঁ, তাহলে 2 সেকেন্ড চিন্তা করব, তারপর অ্যানসার দেব, তাও রাইট অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে এই কার উপর ডিপেন্ডেন্ট? কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। কি সোর্স? কারেন্ট সোর্স। এই সিগন্যাল মানে কারেন্ট সোর্স না? তাহলে নাম কি হবে বলো তো দেখি? কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অথবা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ক্লিয়ার? এগুলো যখন মুখস্থ করা হবে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, সিসি সিএস মানে এরকম
জীবন মনে থাকবে একদম মোটা তাই এবার দিলাম 0.5 ইনটু Vx তাহলে নাম কি হবে বলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এ হচ্ছে ডিপির উপরে ডিপেন্ড করতেছে নাকি আজকে রাত্রিতে নির্বাচন হচ্ছে ডিপি দেখি কেউ না কিন্তু হবে নাকি সেই ডিপি কিন্তু এই ডিপি না এই ডিপি মানে কোথাকার ডিপি ওই সার্কিটের কোনো একটা জায়গার ভোল্টেজ। ভোল্টেজ ঠিক আছে সে কোনো একটা শাখাকে আমি ভিপি নাম দিছি কোনো একটা শাখাকে ভিএক্স নাম দিছি কোনো একটা শাখাকে I0 নাম দিছি ক্লিয়ার তো এই সার্কিটের মধ্যে কি দেওয়া থাকবে সিনে দেওয়া থাকবে এই জিনিসটার নাম ক্লিয়ার এর নাম কি হবে বলো VS না অথবা VC অথবা এটা VC CS এটা কানার মতো মুখস্থ করলে জীবনেও কি থাকবে না মনে থাকবে না অসম্ভব মনে রাখা সম্ভবই না ক্লিয়ার তাহলে সোর্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়েছে এক হলো কারেন্ট সোর্স এক হলো ভোল্টেজ সোর্স তীর চিহ্ন থাকলে সেটা কারেন্ট সোর্স পোলারিটি থাকলে সেটা ভোল্টেজ সোর্স তাই তো আর একটা ডিপেন্ডেন্ট একটা পরাধীন রাষ্ট্র আছে না ও নিজের কথা কিছু চলে না আর সেটাকে বলে ডিপেন্ডেন্ট বা কন্ট্রোলেড সোর্স আর সিম্বল কি করে আর ডায়মন্ড সিম্বল থাকবে হ্যাঁ তাহলে যার উপর নির্ভর করে আগে তাকে বলতে হয় তারপরে সোর্স নাকি এছাড়া আর দুইটা বিষয় আছে একটা হচ্ছে আইডিয়াল সোর্স আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সোর্স আইডিয়াল সোর্স কি যার ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই আর প্র্যাকটিক্যাল সোর্স কি যার কি থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে ঠিক আছে তারপরে ওর আমরা সার্কিটের নিয়ে আলোচনা করব ম্যাক্সিমাম গুলো আইডিয়া আর প্র্যাকটিক্যালি কি হবে এই যে একটা ভোল্টেজ সোর্স দিছে না কত ভোল্টেজ সোর্স 7 ভোল্ট এর সাথে কি দেওয়া থাকবে একটা আর দেওয়া থাকবে কত 0.2 ওহম ক্লিয়ার তাহলে ভোল্টেজ তলে একটা কি দেওয়া আছে রেজিস্ট্যান্স তার মানে ওই সোর্সের মান 7 ভোল্ট কিন্তু তার রেজিস্ট্যান্স আছে কতটুকু 2 ক্লিয়ার এরকম যদি হয় তখন সেটাকে বলবো কি সোর্স প্র্যাকটিক্যাল সোর্স হ্যাঁ এই প্র্যাকটিক্যাল সোর্স ভোল্টেজ সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা বসে কিসে সোর্সের সাথে সিরিজে বসে তারপরে এটা অরিজিনালি দেখতে কি রকম হবে এরকম ঠিক আছে তাহলে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসে যুক্ত হবে সিরিজে আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসে যুক্ত হবে ধরো যে কত অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার তোমাকে বলে দিচ্ছে যে হলো 0.5 ওহম হ্যাঁ তাহলে এটা দেখতে কেমন হবে কারেন্ট সোর্স থাকবে তার সাথে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিসে যুক্ত হবে প্যারালাল ক্লিয়ার তাহলে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সিরিজে আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে অল অ্যাবাউট সোর্স সোর্স সম্পর্কে সব ধারণা হয়েছে হ্যাঁ ক্লিয়ার মুখস্থ করা লাগবে এগুলা কোনটা দেখতে কেমন যে ডিপেন্ডেন্ট সোর্সের মূল বৈশিষ্ট্য তাহলে কি ও কার উপর ডিপেন্ড করতেছে সেটা নাকি যদি আমি এইটা ধরতে পারি যার উপর ডিপেন্ড করতেছে ওইটা যদি বের করতে পারি তাহলে এর মানও কি পাবো আমরা বলতে পারবো তাহলে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে যার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে আমার কিসের বিষয় প্রধান বিবেচনার বিষয় হ্যাঁ যার উপর ডিপেন্ড করবে তারে ধরতে হবে যার অর্ডারে সে খুন করতেছে ওই খুনিরে ধরে লাভ নেই যার অর্ডারে খুন করতেছে ওই ব্যাটারে ধরতে ওই ব্যাটারে যদি ধরতে পারি তাহলে ওরে কন্ট্রোল করা কি হবে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে যার উপর ডিপেন্ড করবে সেটা আমরা আগে কি করব বের করব ক্লিয়ার ওকে তাহলে আমরা সোর্সগুলো দেখছি এখন সোর্স হিসেবে আমরা একটা ব্যাটারি দেখব হ্যাঁ ভোল্টেজ সোর্সের একটু অপারেশনটা দেখব তার আগে একটা জিনিস দেখি রেফারেন্স পয়েন্ট হ্যাঁ ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক্যাল রেফারেন্স। আমরা যে কোনো কিছু মেজার করি কোনো কিছু রেফারেন্সে, তাহলে আমরা যে সার্কিটের মধ্যে ভোল্টেজ গুলো পরিমাপ করব, সেই ভোল্টেজ গুলো পরিমাপ করার জন্য একটা রেফারেন্স পয়েন্ট লাগবে নাকি, যে এটার সাপেক্ষে সবগুলো কি করব আমরা হিসাব করব। সেইটাই হচ্ছে ইলেকট্রিক্যাল রেফারেন্স। ইলেকট্রিক্যাল রেফারেন্সটা হচ্ছে গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ড অথবা কি আর্ট। দেখতে কেমন হয় এরকম নাকি, অথবা কেমন হয় এরকম, অথবা আর কি এরকম, হ্যাঁ সবগুলো কি সিম্বল গ্রাউন্ড বা রেফারেন্স। এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল রেফারেন্স। আর প্রধান বৈশিষ্ট্য কি, এদের ভোল্টেজ কত, এদের ভোল্টেজ ইকুয়াল সার্কিটের সকল ভোল্টেজ পরিমাপ হবে কার সাপেক্ষে, সিএনডি তে গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ডের সাপেক্ষে। একটা সার্কিটের যতগুলো ভোল্টেজ পরিমাপ করব সব কার সাপেক্ষে, গ্রাউন্ড। আর গ্রাউন্ড বা এনএস এটার ভোল্টেজ অলওয়েজ কত, এটা জানা ভোল্টেজ, তাই তো। এখন আমরা আসি একটা ব্যাটারি, হ্যাঁ একটা ব্যাটারি দেখতে কেমন এরকম না, তাহলে ব্যাটারি মানে তার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ আর নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের বিয়োগফল। ই হায়ার মাইনাস ভি, মাইনাস প্রান্তে যে ভোল্টেজটা থাকে এটা হলো লোয়ার ভোল্টেজ, আর প্লাস প্রান্তে যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে হায়ার ভোল্টেজ। তাহলে একটা ব্যাটারি মানে তার হায়ার এবং লোয়ার ভোল্টেজের বিয়োগফল, হ্যাঁ এই ব্যাটারি মানে 10 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই 10 ভোল্ট মানে তার এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজের বিয়োগফল, ক্লিয়ার। হ্যাঁ তাহলে এখন তোমাকে যদি আমি বলি এরকম যে একটা ব্যাটারি, এই ব্যাটারির মান হচ্ছে কত ভোল্ট, 5 ভোল্ট, হ্যাঁ আমি এখানে যদি কোন রেফারেন্স লাগাই দেই তাহলে এটা কত 0, তাহলে এই জায়গায় ভোল্টেজ কত হবে, তাহলে 5, কারণ 5 থেকে 0 বাদ দিলে থাকবে কত 5। এখন তোমাকে এইভাবে না বলে আমি তোমাকে এইভাবে বললাম যে আমি এইখানে রেফারেন্স লাগাই দিছি কয় ভোল্টের ব্যাটারি, তাহলে এই জায়গায় ভোল্টেজ কত হবে -5 হবে না, কারণ কি, কারণ এখানে গ্রাউন্ড মানে এটা 0, তাহলে 0 বিয়োগ ওইটা দিতে হবে, তাহলে 0 বিয়োগ ওই মাথা অবশ্যই মাইনাস হলে তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস প্লাস হবে নাকি। তার মানে ব্যাটারির মাইনাস মানেই যে 0 এমন কোনো কথা শর্ত না, মেইন শর্ত হচ্ছে ব্যাটারি মানে তার প্লাস প্রান্তের ভোল্টেজ আর মাইনাস প্রান্তের ভোল্টেজের বিয়োগফল। ক্লিয়ার। এখন তোমাকে যদি আমি এরকম বলি যেটা 5 ভোল্ট, তাই তো এইখানে দিলাম 3 ভোল্ট, তাহলে এখানে কয় ভোল্ট হতে হবে, তাহলে এখানে কয় ভোল্ট হতে হবে 2, তাহলে 2 বিয়োগ 3 তাহলে হবে কত -1, 8 ভোল্ট, এখানে 8 ভোল্ট দিতে হবে না, কারণ ব্যাটারি মানে কি তার প্লাস মাথা আর মাইনাস মাথার বিয়োগফল। তাহলে এখানে যদি 8 হয় তাহলে এখানে 8 থেকে 3 বার দিলে কত থাকবে 5, কত বলতে পারছি, তাহলে 2 কি রাইট না, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আমরা তোমাকে ব্যাটারি মানে তার প্লাস মাথার ভোল্টেজ আর মাইনাস মাথার ভোল্টেজের কি ফল বিয়োগফল, ঠিক আছে। হ্যাঁ ওকে। এখন দেখ বুঝো, তাহলে একটা ভালো সুন্দর একটা অপারেশন, একটা সুন্দর একটা অপারেশন বুঝো, এটা একটা শর্টকাট টিপস দিব আমরা, শর্টকাট একটা টিপস দিব, এটা হচ্ছে কিনা ভি লোয়ার আর এটা কিনা ভি হায়ার আর এটা কিনা ব্যাটারি, তাই না। তাহলে আমি এইটা জানি, লোয়ারটা জানি, তাহলে হায়ারটা বের করব। তাহলে আমরা ব্যাটারি সমান সমান কি জানি VH মাইনাস VL, আমি কি বের করতে চাই VH, তাহলে কি হবে VL প্লাস ব্যাটারি না, হ্যাঁ এখন যদি আমার কি থাকে ভি হায়ারটা জানা আছে, এটা কি আছে জানা আছে, তাহলে আমি কি বের করব VL টা বের করব। তাহলে VL বের করতে গেলে কি করতে হবে VH মাইনাস ব্যাটারি, তাই তো।
তাহলে দেখো যখন এটা জানা আছে এটা বের করব তাহলে VL এর সাথে ব্যাটারিটা কি করতেছি যোগ করতেছি এইটা জানা আছে ওইটা বের করব তখন V হায়ারটার সাথে ব্যাটারিটা কি করতেছি তাহলে কখন যোগ করব কখন বিয়োগ করব এই সকল দ্বন্দ্ব থেকে আমরা কি করে আসতে চাই বের হয়ে আসতে চাই এমন একটা জেনারেলাইজ কথাবার্তা শিখবো দুনিয়া যেখানে যাবে সব জায়গায় ক্লিয়ার তার মানে আমাকে অজানা প্রান্তের ভোল্টেজ বের করতে হলে আমার আগে কি থাকতে হবে কোন একটা জানা ভোল্টেজ থাকতে হবে যে কোন এক পাশে জানি আরেক পাশেটা বের করব তাই না তাহলে আমি তোমাকে বলি যে অজানা পয়েন্ট এর ভোল্টেজ ঠিক আছে অজানা পয়েন্টের ভোল্টেজ ইকুয়াল জানা পয়েন্টের ভোল্টেজ জানা পয়েন্টের ভোল্টেজ প্লাস মাইনাস রাস্তার মাঝের ভোল্টেজ প্লাস মাইনাস কখন দিব প্লাস কখন দেব মাইনাস কখন দিব প্লাস মাইনাস এটা হবে রাস্তা পার হওয়ার পরের চিহ্ন হ্যাঁ রাস্তা পার হওয়ার পরের চিহ্ন তাহলে একটু খাটাও তো দেখো তো দেখো আমি কোনটা জানি বলো এখানে ব্যাটারি না আমি VL জানি তাহলে আমি VH বের করব না তাহলে VH অজানা তাহলে VH সমান জানি কোনটা VL জানি আসার সময় রাস্তা কি পাইছি ব্যাটারি পাইছি না ব্যাটারি এই মাথা প্লাস এই মাথা পার হওয়ার পরে কি পাইছি তাহলে প্লাস ব্যাটারি দেখো তো মিলছে কিনা VH সমান VL প্লাস ব্যাটারি না তাই তো তাহলে আমার সহজ হয়ে যাবে না স্যাম্পল সেমেটার দিকে তাকাও তো দেখি আমি জানি এবার কিনা এটা 5 ভোল্ট নাকি আমি জানি কোনটা আমি হায়ারটা জানি এই হায়ারটা জানি কত এটা ধরো 5 অথবা এই যেটা জানি এই যেটা হ্যাঁ 8 ভোল্ট এবার এখানে কয় ভোল্ট আছে তাহলে ওই প্রান্তে কয় ভোল্ট আছে সেটা বের করব নাকি তাহলে কি করব এই প্রান্তের ভোল্টেজ V সমান সমান এপাশে জানি কত 8 রাস্তা পার হওয়ার পরে কি পাইছি -5 তারপরে কত হইলো দেখো তো এটার সাথে লাস্ট एग्जांपल যেটা দিছিলাম মিললো না হ্যাঁ একদম ক্লিয়ার যা আছে ওর করে ডিসি সার্কিটের 30% অঙ্ক হয়ে গেছে ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা এমন করা হবে এটা হলো ভিভি এটা হচ্ছে 8 ভোল্ট এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে 7 ভোল্ট এটা হচ্ছে 10 ভোল্ট এটা হচ্ছে ভিসি এটা হচ্ছে ভিএ তাহলে আমাকে ভিএ ভিবি আর হচ্ছে ভিসি তিনটা আমাকে বের করতে হবে একটু ট্রাই করো তারপর দেখতেছি কি হয় আমি করে দেই হ্যাঁ এই তাহলে তাকাও বাই আমরা জানি কোথায় এটা 0 ভোল্ট জানি না তাহলে ভিএ বের করতেছে রাইট তাহলে ভিএ জানি কোথায় বলো 0 রাস্তা পার হওয়ার সময় কি পাইছি তার মানে 7 ভোল্ট ভিবি ভিবি মানে এটা না যে ভিএ তারপরে এইসব ভাবে যদি লেখা দরকার আছে না কি কইলাম যেখানে যা থাকবে ধরতকটা মার করে মার এখানে কত 0 না এখানে জানতে পাইছি কি +7 এখানে আসলাম নাকি এখান থেকে ওদিক যাব না ওদিক কেটা -8 না তাহলে কত থাকে -1 তাহলে 0 না দিলে তুমি এখানে বলতে পারো যে এখানে তো 7 তাহলে 7 থেকে এদিকে যাইতে গেলে -8 এখন তুমি ভিএ লেখো না ভিবি লেখো না হুদা হুদা এলা লিখতেছো 0 + 7 তাহলে হবে 0 + 7 কে কার মান এইসব কে যদি আমি না লিখি তাহলে ওটা কোনো মূল্য থাকলো আচ্ছা বিসি তাহলে বিসি বের করব এখানে না তাহলে আমি এখানে জানি কত 7 নাকি 7 কোন দিকে যাব ওইদিকে না ওইদিকে যাইতে গেলে শেষে কি পাইছি +10 তাহলে কত হবে 17 ভোল্ট না আচ্ছা আমাদের শিক্ষকের একটা সূত্র হ্যাঁ ওহমস ল পড়েছো না হ্যাঁ ওহমস ল পড়ছো না
ওহমস ল, হ্যাঁ তাহলে ওহমস লটা কি বলে? ওহমস ল বলে হচ্ছে কি পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক একদম চরম মিথ্যা কথা। এরকম কথাই সোজা একটা হিসাব, হ্যাঁ কোন একটা রেজিস্টরের ভোল্টেজ কোন একটা রেজিস্টার আছে না তার ভোল্টেজ তার মধ্যে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক, তাহলে V is proportional to I, ঠিক আছে? শর্ত হচ্ছে at টেম্পারেচার কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রা, তাপমাত্রা কি হতে হবে? স্থির তাপমাত্রা, স্থির স্থির তাপমাত্রায় পুরো রেজিস্টরের আর ভোল্টেজ তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সমান, এই কথাই শেষ, এর বাইরে কোনো কথা নেই। তাহলে আমাকে বলো কি সমানুপাত খুলে দিতে গেলে কি লাগে? একটা কনস্ট্যান্ট লাগে না? সেই কনস্ট্যান্টটা কি? তাহলে এটা হচ্ছে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এর মান কি চেঞ্জ হয়ে যাবে? সেই জন্য কি দেওয়া হয়েছে? টি কনস্ট্যান্ট, কারণ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আর এর মান কি হবে না? পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট হবে। হ্যাঁ তাহলে এখান থেকে সূত্র আসে V সমান I আর I সমান V ভাগের R, নাকি? তাই তো? আবার R সমান V ভাগের I। আচ্ছা আমাকে বলো V মানে কি? V হায়ার মাইনাস V লোয়ার না, ডিভাইডেড বাই R না, তাই তো? তাই তো? আবার I সমান কি? দেখো P সমান কি ছিল ভাই? V I না, I স্কয়ার R না, তাহলে এই I সমান কি হবে? P ভাগের V হবে না, হবে? আবার যদি এখান থেকে নেই তাহলে রুট ওভার P ডিভাইডেড বাই R হবে না, হবে? তাহলে কারেন্টের সূত্র এটা, দুনিয়াতে এর বাইরে আর কোনো কারেন্টের সূত্র নেই। আর একটা বন্ধ দেখিয়েছিলাম Q ডিভাইডেড বাই, দুনিয়াতে যত কারেন্ট আছে এক সূত্র দিচ্ছি। এখন তোমরা যেটা বলো বাজারে প্রচলিত কোন একটা রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের, তাহলে এই যে বিভব পার্থক্য তার সমানুপাতিক। আবার বলো কি কারেন্ট রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, দুটোরে একসাথে জোড়া দিলে কি হবে? I is proportional to V higher minus V lower divided by R, তাহলে সমানুপাত খুলে দিতে গেলে কি করতে হবে? কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে না? কনস্ট্যান্ট কত? হ্যাঁ এবার কনস্ট্যান্ট নিয়ে আসতে গেলে 1 নিয়ে আসতে হয়, তাহলে ওই যে V ভাগের কত হবে? তাহলে 1 কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট নাকি ইউনিভার্সাল কনস্ট্যান্ট? হ্যাঁ 1 কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট না, নাকি পুরো দুনিয়াতে 1 মানে 1 ই? সো উই আর 1 মানে 1 ওয়ানটা 1 পৃথিবীর যেখানে যাও না কেন 1 মানে 1, তাহলে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট নাকি ইউনিভার্সাল কনস্ট্যান্ট? তাহলে তোমার এই সূত্রে ধরে দাও প্রপোর্শনাল কনস্ট্যান্ট কি তোমার অনেক ভাঙা সুদা যুক্তি দেয়, তাহলে 1টা আছে প্রপোর্শনাল, 1 তো প্রপোর্শনাল কনস্ট্যান্ট না, নাকি? এই জায়গাটা এতটুকু বন্ধ সত্য, এইটা বন্ধ সত্য, কিন্তু এইটা কি? এটা চরম মিথ্যা। তাহলে ওইটা বলতে যদি সত্য হয় তাহলে এখানে থাকবে না, নাকি? I is proportional to V higher minus V lower না, তাহলে এবার তুমি সমানুপাতিক ধ্রুবক তুলে দিতে গেলে 1 ডিভাইডেড বাই R, এই V higher minus 1 ডিভাইডেড বাই R এটা কেটা? প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এক কে যদি একটা কনস্ট্যান্ট দ্বারা ভাগ করি সেটাও কনস্ট্যান্টই থাকে, তখন সমান। কিন্তু এটা কি? পুরো ইংলিশ মিডিয়াম বইয়ে এই জায়গাটা নেই, শুধু এতটুকু লেখা কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, অথবা তাহলে ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু, কথা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ এই ওহমসের সূত্র বোঝা গেছে? বুঝতে পারছি? তাহলে এখন আমরা একটা অঙ্ক করব। হ্যাঁ এখন আমরা একটা অঙ্ক করব, অঙ্কটা আমি তুলি, তাহলে দেখি আমরা এটা এক নম্বর একটা एग्जांपल অয়েল স্টেটের বইয়ের কথা কি বলছে, এই একটা সার্কিট দিয়ে বলছে বের করতে হবে VA VB VC এবং I, তাহলে VA কোথাকার ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ, VB এই প্রান্তের ভোল্টেজ, VC এখানকার ভোল্টেজ, আমি তার সাথে একটা এক্সট্রা করে VB দিছি, হ্যাঁ, এবং I টা কোথাকার?
এই কারেন্ট 4 ওহমের নাকি? তাহলে VA বের করতে হবে, VB VC VD। এগুলো সাধারণত আমরা সুপারপজিশন বা অন্য কিছু দিয়ে করি, এসব কিছু লাগে না। হ্যাঁ, এসব অঙ্ক পানির মতো করা হয়। দেখো একটা কনসেপ্ট শিখছি আমরা। দেখো গ্রাউন্ড মানে কি এখানকার 0 ভোল্ট না? তাহলে এখানে কি জানি না? তাহলে কোথায় যাব আমরা? এ তে। তাহলে VA, দেখো VA তে মানে ওইখানে যেতে হবে না? তাহলে আমরা জানি কত? 0 রাস্তা দিয়ে পার হওয়ার সময় কত পাইছি? তাহলে ওইখানের ভোল্টেজ কত? সুপারপজিশনে যাব আর জীবন যৌবন সব শেষ করবা। VB মানে এখানে আসতে হবে না? তবে এই পয়েন্ট জানো? এই পয়েন্ট কত জানো? 20। রাস্তা দিয়ে পার হও কত? তাই না? বেশি পাবো এবার VC বেশি এটাও জানো, এটাও জানো, এখানে যেতে হবে। ভিভি এদিক দিয়ে আসার সময় কি এখানে কারেন্ট জানো? তাহলে ভোল্টেজ কত সেটা বাবা? না। তাহলে এদিক দিয়ে আসা যাবে না। রাস্তার মাঝখানে কি আছে জানি আমরা? রেজিস্ট্যান্স। আমাদের লাগবে কি? ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যদি কারেন্ট জানা লাগে, কারেন্ট জানি না, তাহলে কি হবে? এদিক দিয়ে যেতে পারবো? একটু রিভার্সে আসা তো দেখি। এখানে জানি 0 না? তাহলে এটা যদি 0 হয় তাহলে এটাও কত? 0 না? এটা এদিক দিয়ে পার হওয়া যায় না? জি যায় তাই তো? তাহলে 0 0 10 সময় পাইলাম কত? বেশি তার মানে কত ভোল্ট? তাহলে ভোল্টেজ গুলো পেয়ে গেছি সবগুলা। এটা তো 0 ভোল্ট নাকি? তাহলে সব পয়েন্টের ভোল্টেজ হচ্ছে না? তাহলে ভোল্টেজ যদি জানা থাকে কারেন্ট বের করা কি কোনো ফ্যাক্টর? কারেন্ট মানে কি? V হায়ার মাইনাস V লোয়ার ভাগ কেটা? রেজিস্ট্যান্স। তাহলে বলো তো দেখি এই কারেন্ট, তাহলে কারেন্ট দিক থেকে এদিকে যাচ্ছে না? তাহলে এই মাথার ভোল্টেজ বিয়োগ ভাগ কি? তাহলে I সমান সমান কি? 15 - 8 VB মাইনাস VC ভাগ 4 না? তাহলে VB কত? 15 - 8 মাইনাস 8 ডিভাইডেড বাই 4। তাহলে কত হয়? 7/4 অ্যাম্পিয়ার। তাহলে প্রত্যেক লাইনে লাইনে কি হইলো? অ্যানসার। যারা সুপারপজিশন ভাবো সে এখনো ইঞ্জিনিয়ারিং টার্ম থেকে কয়েকশো কিলোমিটার দূরে আছে। ক্লিয়ার? তাহলে দেখো ওই যে অজানা পয়েন্টের ভোল্টেজ আর জানা পয়েন্টের ভোল্টেজ এবং একটা কি ওহমসের ল, তাই না? I সমান সমান ভোল্টেজের পার্থক্য ভাগ রেজিস্ট্যান্স। কারেন্ট মানে ভোল্টেজের পার্থক্য ভাগ রেজিস্ট্যান্স। বুঝতে পারছো অঙ্ক? তাহলে কি এই পয়েন্টের ভোল্টেজ বের করব? জানা পয়েন্ট থেকে অজানা পয়েন্টে পার হইছে, মাঝখানে রাস্তাটা করতে হবে। ক্লিয়ার? ওই মাথা জানি এখানে আসবো, ওই মাথার সাথে আসার সময় -5 পেয়েছি, -5 পেয়েছি। এবার ভিসি তে এই দিক দিয়ে যাওয়ার জন্য আমরা রাস্তার মাঝখানে কি আছে ভোল্টেজ সেটা জানি না নাকি? তাই তো? তাহলে আমাকে অন্য দিক দিয়ে চিন্তা করতে হবে। একটু সিঙ্গল দিক খাটা এই দিক দিয়ে চিন্তা করতে হবে। পেয়ে গেছি। তাহলে ভোল্টেজ দিতে জানি, তাহলে কারেন্ট পাবো না? I সমান সমান V মাইনাস V ভাগ R। তাহলে এই মাথার ভোল্টেজ কত? V 15। এই মাথার ভোল্টেজ কত? 8। 15 কে 8 ভাগ কত? 4। এটাতে আসো V1। V1 মানে এটা না? তাহলে V মানে কি বলো? তার প্লাস মাথার ভোল্টেজ বিয়োগ, তাহলে প্লাস মাথায় কত ভোল্টেজ আছে? 18 বিয়োগ মাইনাস মাথায় কত ভোল্টেজ? 0 কেমনে 0? এই যে এখানে কত বলে দিছে? তাহলে এটা যদি -6 হয় তাহলে এটা কত? তাহলে মাইনাস নাকি? তাই না? তাহলে কত হবে বলো? 24 24 ভোল্ট। তাহলে এটা কার কনসেপ্ট? ওই ব্যাটারির কনসেপ্ট না? ভোল্টেজের কনসেপ্ট না? ওকে। এবার আসো V2। তাহলে V2 মানে কি? ভোল্টেজ মানে তার প্লাস মাথার ভোল্টেজ বিয়োগ, তাহলে প্লাস মাথায় কত ভোল্টেজ আছে? ওই প্লাস মাথায় ভোল্টেজ -6 না? তাই তো? আর মাইনাস মাথায় ভোল্টেজ কত? 0 তাহলে কত হয়? নাকি? সুপারপজিশন এখন মানে কি করে? মাথা মধ্যে খাড়ায়া করে কারেন্ট বের করার জন্য, ওটা আমরা এখন শিখিনি। কারেন্ট বের করতে গেলে কারশফের সূত্র শিখতে হবে। হ্যাঁ, সেটা এখন আমরা শিখিনি। তো সূত্র আর দুটো বাকি আছে, একটা কারশফের কারেন্ট সূত্র, কারশফের ভোল্টেজ সূত্র। তাহলে কারশফের কারেন্ট ল, কারশফের ভোল্টেজ ল আর কার ল আজকে শিখলাম? ওহমস ল। এই তিন সূত্র দিয়ে গোটা দুনিয়ার যত ম্যাথ আছে সব শেষ। ক্লিয়ার? ওই দুই সূত্র যদি পরে শিখবো, তারপর থেকে আসল খেলা হবে। সার্কিটের কি অঙ্ক আছে আসে। হ্যাঁ,
তাহলে আই আমরা নেক্সট টাইম দেখব। হ্যাঁ, নেক্সট টাইম দেখব। এটা এখন আমরা ওই বলবো শিখি। ক্লিয়ার? এখন অনেকে এখানে কি করে, পাকনামি করে। কি করে দেখো, বল বুঝো। এইখানে -6 না, এই সার্কিট তোলা দিতে চাই, এখানে মাইনাস, এখানে প্লাস, এদিকে তোলা যায়। এটা মানে এডি প্লাস, এডি মাইনাস, এডি দেয়। এটা মানে টাইনে এডি লাগায়। ওটা সার্কিট সোজা করার কোনো দরকার আছে? হ্যাঁ, সে যতক্ষণ সার্কিট টাইনে এটাকে সোজা করবে ততক্ষণ আমরা অ্যানসার লিখে পাশে আসি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার এটাতে আসি। এটাতে বের করতে বলছে কি ভাই? V1 V2 আর V3 জানি কোথাকার ভোল্টেজ? Grounded. গ্রাউন্ড কোথায়? এটা না? তাহলে বলো তো দেখি কোন ভোল্টেজ আগে বের হবে? V2 টা মোস্ট ইজি না? V2 তে বের হবে কি করে বলো? 0 plus আছে। এখানে জানি 0, 400 পাইছি প্লাস, তার মানে 120, তাই না? তাহলে এটা যদি জানি, এবার এদিকে পার হতে পারবো। তাহলে V1 কত হবে? V1 120 minus 40. এইখানে জানি 120, Minus 40. এবার 12 সময় পাইছি -50, তাহলে কত হয়? 77 ভোল্ট। V3 এইখানে জানি 120, Minus 40. অবশ্যই 12 সময় পাইছি -75, তাহলে কত হয়? 45 volts. 45। আহামরি কিছু, হ্যাঁ, অঙ্ক কি? অঙ্ক দেখে তো মনে হয় ওদের কত পাই, তার আসলে ভিতরে কিছু আছে, কনসেপ্ট কতটুকু, ওই ব্যাটারির কনসেপ্ট। হ্যাঁ, কথা বলতে পারছি? অঙ্ক খুবই ইজি, তোমরা চিন্তাও করতে পারবে না যে এত সহজ এবং এত সুন্দরভাবে অঙ্ক হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখছি মূলত কি শিখছি? বেসিক কয়েকটা কোয়ান্টিটি শিখছি। পরমাণুর গঠন কি, চার্জ কাকে বলে, কারেন্ট কি, ভোল্টেজ কি, পাওয়ার কি, এনার্জি কি, সার্কিটের উপাদান কি কি, তাই না? সার্কিটের উপাদান কি শিখছি। সার্কিটের উপাদানের মধ্যে অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো থাকে সেটার মধ্যে সোর্স আছে, সেই সোর্সের 14 গোষ্ঠী দেখছি। কারেন্ট সোর্স দেখছি, ভোল্টেজ সোর্স দেখছি, ডিপেন্ডেন্ট সোর্স দেখছি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখছি, আইডিয়াল সোর্স দেখছি, প্র্যাকটিক্যাল সোর্স দেখছি, তাই না? তারপরে কি শিখছি? একটা ব্যাটারির কনসেপ্ট, একটা ব্যাটারি বলতে কি বোঝায়, অথবা একটা ভোল্টেজের কনসেপ্ট কি, নাকি? তাই না? তারপরে কি শিখছি নেক্সট শিখছি হচ্ছে ওহমসের ল, একটা ইলেকট্রিক্যাল রেফারেন্স কি, তাই তো? ওহমসের সূত্র শিখছি। এতটুকু থেকে আমরা যে নয় 2-3টা ভালো ভালো ম্যাথ করছি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে আর কিছু ছোটখাটো কথাবার্তা, আর শিখবো হচ্ছে 2টা সূত্র, কারশফের সূত্র। একটা হচ্ছে কারশফের কারেন্ট ল, আর একটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। তাহলে মোট সূত্র হবে কয়টা? 3টা। একটা হচ্ছে ওহমস ল, কারশফের কারেন্ট ল, কারশফের ভোল্টেজ ল। 3টা ল দিয়ে আমি আশা করি যত ধরনের ম্যাথ আছে ডিসি সার্কিটের 80% অথবা 90% ক্লিয়ার। হ্যাঁ, বাদ বাকি কিছু হাতে ফ্যাক্টর রাখলাম, কিছু কিছু এক্সেপশনাল ম্যাথ আছে না, তুমি আমার আশা করো ভাই আপনি তো বলছেন তিনটা দিয়ে সব হবে, ওইটা এক্সেপশনাল জিনিসটা করব। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমি নেক্সট ক্লাস দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। By message.